ক্লাসে, এই চলদের প্রথম ক্লাসে আমি ওখানে আধান কি এগুলো নিয়ে বলেছিলাম, ঠিক আছে। তড়িৎ আধান, আধান লিখছি রে, আধান কি আধান, তড়িৎ আধান। তো তড়িৎ আধান কি বলেছিলাম, এবং ওটা বলার সাথে সাথে আমি কিন্তু ওর একক কি বা তোর হচ্ছে এসআই একক এসব বলে নেবে কিন্তু। তো এটাও ফার্স্ট আজকে করবো, ঠিক আছে। তড়িৎ আধানের এসআই একক পরীক্ষা অনেক সময় আসে কিন্তু, এগুলো দিয়ে কিন্তু মনে রাখ, এগুলো কিন্তু মনে রাখ, ঠিক আছে। আর সিজিএস একক কি, দেখ তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। কি বলে, কুলম্ব, 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 কুলম্ব না কুলম্ব। এবং আমি ভোল্টেজের এসআই আর সিজিএস একক লিখেছিলাম, যারা দেখিসনি দেখে আয়, কারণ ওটা যে দেখেছিস সেটা পেরে যাবি। এবার বল, কুলম্ব যদি এসআইতে হয় সিজিএস এ কি হবে? আমার বলার আগে প্রত্যেকে কমেন্ট করে এখানে যে কি হবে। এখানে আমি বলেছিলাম না যে যখন সিজিএস লিখবো তখন আমরা একটা টার্ম ইউজ করব, সেটা হচ্ছে স্ট্যাট। স্ট্যাট, স্ট্যাট কি, কুলম্ব, স্ট্যাট কুলম্ব। তাহলে সিজিএস এ কি হবে, স্ট্যাট কুলম্ব। লেখ না এটা, স্ট্যাট কুলম্ব, ঠিক আছে। প্রত্যেকের মনে থাকবে এই ব্যাপারটা যে সিজিএস একক আর এস একক কি করে আসে। এবারে হ্যাঁ, যেমন আমরা দেখতাম যে যদি আমরা এর কথা ভাবি, দূরত্বের কথা ভাবি, 1 মিটার সমান কত সেন্টিমিটার, বলতাম না আমরা এটা, 1 মিটার সমান কত সেমি। আমরা 1 মিটার সমান কি বলতাম, 100 সেন্টিমিটার, হ্যাঁ কি না, প্রত্যেক তো মনে আছে এটা। তো তেমন ভাবে এখানটাতেও একদম সেম ঘটনা। আমার প্রশ্ন, 1 কুলম্ব সমান কত স্ট্যাট কুলম্ব। এটাকে অনেকে স্ট্যাট কুলম্ব না লিখে আরো সিম্পলি ভাবে লেখে ইএসইউ। ইএসইউ যেটাকে আমি ফুল ফর্ম বলছি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটাও লেখে অনেকে, ঠিক আছে। এবারে 1 কুলম্বের সাথে ইএসইউর সম্পর্কটা কি, প্রত্যেকে এটা মনে রাখ, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসে। তো সেটা হচ্ছে কি 3 × 10⁹ ইএসইউ, 3 × 10⁹ ইএসইউ, প্রত্যেকে এটা কিন্তু মনে রাখ। এবং এবং আমি আর একটা জিনিস আগের ক্লাসে বলেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে 1 ভোল্ট। আর আমি তো ইএসইউ আজকে বললাম, তো এই ইএসইউ 1 ভোল্টের সাথে ইএসইউর সম্পর্ক কি, এটা আমাকে কমেন্টে প্রত্যেকে জানাবে। 1 ভোল্ট সমান কত ইএসইউ, এটা আমাকে প্রত্যেকে কমেন্টে জানাবে, যেটা কি সম্পর্কটা কি হবে, ঠিক আছে। এটা তোমাদের কাজ কিন্তু, প্রত্যেকের কাজ এটা জানানো, যেটা কত হবে। পারলে তুমি বই দেখে বলো, বাট আমি বুঝবো ওখানে তুমি বইটা খুলেছো, বইটা খুলে দেখছো। কারণ আমি বিশ্বাস করি যে যদি কোনো টিচার এর পড়া যদি আমারই যদি ভালো লাগে, বা তোদেরকে বলছি কোনোভাবে সেই টিচারকে অন্ধবিশ্বাস করবি না, যে উনি যা করাচ্ছে সবই শুনে নেবো, ঠিক আছে, সবই শুনে নেবো। যেমন আমি যদি এখানে বলি, ঠিক আছে, এটাও অন্ধবিশ্বাস করবি, এটা তো মানতেই হবে। আচ্ছা নিউটনের বল কটা ল, নিউটনের 1টা 2টো 3টে ল, এটা প্রত্যেকে বলবি। কিন্তু নিউটনের ল হচ্ছে 2টো, ভাই মাথায় বাজ পড়েছে তো, নিউটনের ল হচ্ছে 2টো, সেটা কোনটা কোনটা, 2 নম্বর আর 3 নম্বরটা, 1 নম্বরটা কোনো লই না। এবার তোরা বল এখানে অন্ধবিশ্বাস করছিস নাকি আমাকে বিশ্বাস করে তোরা মানবি এটা। এবার দেখ, তোরা যদি, আমি যদি কারণটা বলি তোরা মানতে হবে এটা, কারণ আমি যখন তোদেরকে কারণ দিয়ে যুক্তিতে বলবো হ্যাঁ, তখন তোদের মানতে হবে, ঠিক আছে। দেখ সেকেন্ড ল থেকে আমরা পেতাম এফ সমান এম ইন্টু এ। আবার এখানটা গন্ডগোল আছে, এটা কিন্তু আসতো না সেকেন্ড ল থেকে, এখানে আমরা একটা জিনিস কাজ করে আনতাম এটাকে, বাট এখানে কিছু গন্ডগোল থাকে, এটা আবার সবসময় কাজ করে না, ঠিক আছে। এমনকি এমন জিনিস আছে যেখানটা পুরোপুরি কাজই করছে না, পুরো অনেকটা মিক্স হয়ে আছে। আমি ওগুলো যাচ্ছি না, ওগুলো উঁচু ক্লাসে বলবি, বাট মনে রাখ এইখান থেকে আমরা ফার্স্ট ল যেতে পারি। তার মানে ফার্স্ট লটা সেকেন্ডটার উপর ডিপেন্ড করে আছে না, নির্ভর করে আছে না। ল বলতে কি, নিয়ম বা রুল, যেটা অন্য কারোর উপর ডিপেন্ডই করবে না, ডিপেন্ড করবে না। কিন্তু ফার্স্ট ল থেকে সেকেন্ড থেকে আমরা যদি ফার্স্টে যেতে পারি, তার মানে প্রথম লটা এর উপর তো ডিপেন্ড করে আছে, তাহলে এটা ল হয় কি করে? তা ওটা ল না, ওটাকে করোলারি বলে।
ঠিক আছে, এটা ল না। ঠিক আছে, তো প্রত্যেকে ভাবতে পারিস ব্যাপারটা নিয়ে যে তাহলে কটা ল হবে। আমি এটা বললাম, এটাকে ভাববি, অন্ধবিশ্বাস করতে হবে না, বাট মনে রাখ কিন্তু কখনো করবি না। কারণ অনেক টিচার হতে পারে, মানে টিচার এরকমই হয়, আসলে আমরা তো পারফরমেন্স দিই, আসলে আমরা এখানে লাইভ পারফরমেন্স করছি, আমার তো রেকর্ডেড পারফরমেন্স। তো কি করছি আমরা, আমরা এমন পারফর্ম করছি যাতে আমরা যদি ভুলও করাই কেউ যাতে ধরতে না পারে, এরকম জায়গা। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আমরা চেষ্টা করি না, আমি চেষ্টা করি না কখনো ভুল পড়ানোর, বাট যদি কখনো হয়ে যায় অনেক সময় চাপা দেওয়ার চেষ্টা করি যে না ওটা হয়নি। ঠিক আছে, এটা কখনো হয়নি আমার সাথে, বাট এটা মনে রাখ কিন্তু কখনো অন্ধবিশ্বাস করবি না। এবার কি কারণে বললাম তোরা হয়তো ভাবতে পারছিস, কেউ আবার অনেকে পারছিস না যে হঠাৎ করে এটা পড়াতে পড়াতে কেন এলো। কারণ আমি এটা বলছি না, এরকম আমি অনেক কিছু বলবো যেগুলোতে মনে হবে বিশ্বাস কর, মানে ভাবনার বাইরে, বাট তোকে করতে হবে, কারণ আমি তেমন যুক্তি দেবো। ঠিক আছে, যেমন আমি বলি যদি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হিট, তাপের সংজ্ঞা কি, তোরা কমেন্টে লেখ আর আমি পরের দিন উত্তর দেবো। ঠিক আছে, আসলটা কি। চল এবারে আমি আসি, যেটাই বলছিলাম, এটা প্রত্যেকে বলবি। ঠিক আছে, বইটা খুলে দেখবি একটু, ওখানে কি লেখা আছে জেনেও, বা তোরা নিজে যদি জানিস লিখে দে ওটা কত। ঠিক আছে, এবারে আসতে প্রত্যেকে দেখো তড়িৎ আদান বুঝতে পেরেছ। এবারে আমি আগের দিনই তড়িৎ বিভব বলেছি এবং ভোল্টেজের পার্থক্য বলেছি, মানে আমি আগের দিনই বিভব পার্থক্য বলে কথাটা উচ্চারণ করেছিলাম। বিভব পার্থক্য, পার্থক্য নাকি রে, পার্থক্য, বিভব পার্থক্য সেটা কি ভালো করে দেখ। এইটাতে ভোল্টেজ হাই নাকি এটাতে ভোল্টেজ হাই, তার মানে এটাতে ভোল্টেজ হাই, এতে বেশি আছে কারেন্ট, এটা কম আছে, এরকম ব্যাপার। তার মানে এতে ভোল্টেজ বেশি, এটাতে ভোল্টেজ কম, তার মানে এদের মধ্যে ভোল্টেজের পার্থক্য আছে না, মানে ভোল্টেজের ফারাক আছে না। এবার এরা দুজন একই জাতীয় না, এতেও প্লাস আধান আছে এতেও প্লাস আধান আছে। এবার দেখ এতে মাইনাস দিচ্ছি এতে মাইনাস দিচ্ছি, বল এতেও বিভবের পার্থক্য আছে এতেও আছে, কারণ এর এখানে মাইনাস বেশি এখানটায় কম, বিভবের পার্থক্য আছে। এবার দেখ এতে প্লাস আছে এতে মাইনাস আছে, দেখ এতে এখান থেকে কারেন্ট এদিকে যাবে, বিভবের পার্থক্য তার মানে এখানটায় এখানেও আসছে, তাহলে বিভবের পার্থক্য কাদের মধ্যে আসছে, দুটো বস্তু যে রয়েছে এরকম ব্যাপার যে দুটো সমজাতীয় না, আবার এখানটায় দুটো সমজাতীয় বা এখানটায় দুটো আলাদা ভিন্ন, তাদের মধ্যে বিভবের যে পার্থক্যটা সেটাই হলো বিভব পার্থক্য। মাথায় কি ঢুকেছে বিভব পার্থক্য কি, প্রত্যেকে তাহলে যেটা বুঝলো ওটা লেখার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্যটা কি নিজেরাই বুঝতে পারবে, নাকি আমি লিখে দেবো, তো চলো লেখো। দেখ ভালো বোঝ, এই বস্তুটা তড়িৎগ্রস্ত, এটাও তড়িৎগ্রস্ত, এটাও এটাও সেম প্রত্যেকে, এখানে দুটো সমজাতীয় তড়িৎগ্রস্ত বস্তু আছে, এখানেও সেম আছে, এখানে বিষম বা আলাদা, তো লেখ দুটি দুটি সমজাতীয় সমজাতীয় বা বিষমজাতীয় বিষমজাতীয় তড়িৎগ্রস্ত এই বস্তুগুলোর মধ্যে তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে কিসের পার্থক্য, বিভব ভোল্টেজের, বিভবের যে পার্থক্য হয় তাকে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য বলে। কি বলে, বিভব পার্থক্য, ইংলিশে বলে পোটেনশিয়াল ডিফারেন্স। প্রত্যেকের মাথা থাকা ব্যাপারটা বিভব পার্থক্যটা কি। এবারে প্রশ্ন, বিভব পার্থক্যের একক কি। আরে থাম, যদি তুই একটা দড়ি আছে, দড়িকে কেটে ছোট করিস, বল ছোট যে কাটলি তুই ওটাকে মাপবি কোন এককে। একটা ধর 10 বলি, ধর একটা 1 মিটারের স্কেল আছে, এবারে তুই 5 তোর 20 সেমি ধর কেটে বাদ দিয়ে দিলি, ভালো করে শোন। আচ্ছা ধর
ধর একটা 100 সেন্টিমিটারের স্কেল আছে, এখন তার থেকে তুই 20 সেন্টিমিটার কেটে বাদ দিয়ে দিলি, তাহলে কত পড়ে আছে, কত পড়ে থাকবে? বুঝতে পারছি না কত পড়ে থাকবে? আরে যদি 20 বাদ দিই 80 পড়ে থাকবে। তার মানে দেখ, বাদ দিচ্ছি যে ব্যাপারটা, তারপরেও যেটা পড়ে থাকছে ওটাকে কি হিসেব করছি, সেই সেন্টিমিটারে তো। মানে 50 টাকা থেকে যদি 20 টাকা বাদ দিস, টাকাই থাকবে তো, নাকি অন্য কাউ হবে? তো বিভব পার্থক্য কি করা হয়, হাই ভোল্টেজ যেটা সেখান থেকে লো ভোল্টেজটাকে বিয়োগ করা হয়, করে দেখা হয় বিভবের কি পার্থক্য আছে। তার মানে বিভবই তো, শুধু বিয়োগ করা হয়েছে, করে জানা হচ্ছে কত পার্থক্য। মানে যেমন টাকার কথা বললাম, তেমন ভাবে এখানেও তার একক কি হবে, প্রত্যেকে নিশ্চয় বুঝতে পারছিস, বিভবের যা একক এরও সেম, ঠিক আছে, এরও সেম কিন্তু, মানে এর এসআই একক কি হবে, আর সিজিএস কি হবে, সিজিএস এসআই, এসআইতে হচ্ছে সিজিএস হচ্ছে স্ট্যান্ড ভোল্ট, আর এসআইতে হচ্ছে নর্মাল ভোল্ট, ঠিক আছে, মাথায় ঢুকেছে? এবারে এবারে মজার জিনিস, প্রত্যেকে দেখো এটা, প্রত্যেকে দেখবে এটা, যদি আমি এরকম লক্ষ্য করি ভালো করে, দেখ এটা তো বলে দিয়েছি, আমি আগের দিনই বলেছিলাম ভি বলতে কি, কিউর উপরে কার্য ডাব্লিউ, এটা তো কিউর উপরে কাজ করছি, ওটাই আসলে ভি, ওটাই আসলে বিভব। এখন পরীক্ষায় অনেক সময় এটার মাত্রা জানতে চায়, কিন্তু তার জন্য আমাদের এটার মাত্রা জানার প্রয়োজন না, কারণ কার্যের মাত্রা আমরা সেই ক্লাস 9-এ শিখে এসেছি, কিন্তু এটার মাত্রা আমি জানি না, এটার মাত্রা বের করবো কি করে? তো তার জন্য একটা ফান্ডা আছে, আমি বলছি দেখো, ঠিক আছে, আমি বইয়ের মতো করছি না কিন্তু উল্টো পাল্টা করছি, বইতে এগুলো একটু পরে ভাবি। দেখ ধর একটা তার আছে, এটা হচ্ছে একটা তার, ঠিক আছে, এই তারের সাথে ধর তুই কারেন্ট দিচ্ছিস, তারের মধ্যে কারেন্ট দিচ্ছিস, ঠিক আছে, কোনোভাবে কারেন্ট দিচ্ছিস, তাহলে কারেন্ট যাচ্ছে, কারেন্ট কেমন যাবে কেউ যেন বলিস না, তার ভালো শোন, তারের গায়ে কিন্তু কিছু মোড়া নেই, ঠিক আছে, এরকম তার ভাব, তারটা পুরো খোলামেলা, এখন মোটাটা ওরকম তার আছে, এখন তুই তারকে কারেন্ট দিয়েছিস, প্রশ্ন হচ্ছে তারটা কি, কারেন্টটা কি, এই কারণ তোরা জানিস তারের বাইরে যদি টাচ করিস, গায়ে যদি টাচ করিস সহজে ইলেকট্রিক শক খাস, তাহলে তোরা ভাববি যে তাহলে তারের বাইরে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট কেটে যাচ্ছে, বুঝতে পারছিস না? দেখ ব্যাটারি যে লাগানো না, তো এদিক থেকে কারেন্ট এদিকে যায়, কি যায়, কারেন্ট যায়, তড়িৎ যায়, এবং তা কারেন্টটা যায় কার জন্য, এদিক থেকে ইলেকট্রন, এদিক থেকে ইলেকট্রন এর প্রবাহ হয়, ইলেকট্রন এদিক থেকে এদিকে আসে, এবং কারেন্ট অর্থাৎ তড়িৎ সিইউ ডবল আর হবে, ঠিক আছে, কারেন্ট অর্থাৎ তড়িৎ যেটাকে আমরা বলি, তড়িৎ ওটা যায় এদিক থেকে এদিকে। এবারে প্রশ্ন, তাহলে কারেন্ট প্রবাহ বলতে কি, কারেন্টটাই বা কি? প্রশ্ন লেখো, হোয়াট ইজ কারেন্ট, তড়িৎটা কি, ডেফিনেশন অফ কারেন্ট, প্রত্যেকে লেখো ডেফিনেশন অফ কারেন্ট, যেটা পরীক্ষায় কখনো আসবে না, ঠিক আছে, শুধুমাত্র মজা ছিল জানার জন্য, ডেফিনেশন অফ কারেন্ট, কারেন্টের ডেফিনেশন কি, ইংলিশে লিখছি না, সমস্যা যাচ্ছে। দেখ কারেন্ট বলতে আসলে আমি বললাম না ফ্লো, প্রবাহ, জল ঢেলে দিলি জল প্রবাহ, দুধ ঢেলে দিলি দুধ প্রবাহ, তেমনভাবে ইলেকট্রন যদি প্রবাহ হয় সেটা হচ্ছে কারেন্ট। তার মানে আমরা কি বলবো, ইলেকট্রনের 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 প্রবাহই হলো কারেন্ট, ইলেকট্রনের প্রবাহই হলো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড কারেন্ট, ঠিক আছে। এবারে বিষয়টা এখানে, কারেন্ট তাহলে যাচ্ছে এদিক থেকে এদিক, তো ইলেকট্রন আসলে এদিক থেকে এদিকে যত স্পিডে আসবে, এদিক থেকে ইলেকট্রন এই তার মধ্যে যত স্পিডে এদিকে আসবে, কারেন্ট এদিক থেকে তত তাড়াতাড়ি যাবে, ভালো করে বলছি, ইলেকট্রন যদি ধীরে ধীরে আসে, কারেন্ট এদিক থেকে ধীরে ধীরে যাবে। এখন কিছু কারণ থাকে, ইলেকট্রন কখন ধীরে আসবে, কখন তাড়াতাড়ি আসবে, কিছু কারণ থাকে, ভোল্টেজের উপর ডিপেন্ড করে, তো আরও কিছু কারণের উপর ডিপেন্ড করে। তুই এখানে দেখ না,
এটা বলতে আসলে তো আধান বোঝাচ্ছে। ইলেকট্রন বা এখান থেকে যে কারেন্ট আসছে যেটা পজিটিভ জিনিস, সেটা প্রত্যেকে আধান, তো আধানই তো আসছে। তো বল, আধান কার উপর ডিপেন্ড করছে? ভোল্টেজের উপর ডিপেন্ড না? দেখ না, আধান ভোল্টেজের উপর ডিপেন্ড করছে। ভোল্টেজের সাথে আধানের একটা সম্পর্ক আছে, ডিপেন্ড করছে। ভোল্টেজ এর উপর একটা ডিপেন্ডেন্স আছে এখানটায়, ঠিক আছে? আমি ডিটেলসে এখন যাচ্ছি না, ঠিক আছে? বিষয়টা অনেকটা জটিল হয়ে যাবে তখন। তবে তোরা মনে রাখ যে এখানটা ডিপেন্ড করে জিনিসটা, এবং শুধু ভোল্টেজের উপর না, আরেকটা বিষয় ডিপেন্ড করে যেটা খুবই জরুরি, ঠিক আছে? ভোল্টেজ তো ইলেকট্রনকে নিয়ে যেতে একটা সাহায্য মতো করছে, ঠিক আছে? তবে আমি বলবো এগুলো, জিনিসটা বলবো, একদম ভুলে যাস না এটা, ঠিক আছে? দেখ, বিষয়টা দেখ, ভোল্টেজ আসলে না, যদি আমি ইলেকট্রন হই, ভোল্টেজ হচ্ছে আমাকে ঠেলে নেবে, ভোল্টেজ আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাবে, ঠিক আছে? ভোল্টেজ আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাবে, কিন্তু একজন থাকে যে বাধা দেয়। আমি আজকে তাকে আনছি না, ইন্ট্রোডিউস আমি নেক্সট দিন করব। তবে আজকে যেটা বলার লাস্ট জিনিস বলবো সেটা দেখেন, দেখেন। তবে এটা মনে রাখ, যদি কারেন্ট এদিক থেকে এদিকে যায়, তড়িৎ প্রবাহ যেদিকে হয়, ইলেকট্রনের প্রবাহ উল্টো দিকে হয়। পরীক্ষায় অনেক সময় আসে, কি কারণে নর্মালি প্রশ্ন দিয়ে দেয়, তো এটা মনে রাখ প্রত্যেকে, ঠিক আছে? এবার এটাও তো নর্মাল জিনিস। এবার দেখ এইখানটায়, দেখ ভালো করে দেখ, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট তাহলে পুরো তারটার পুরো প্রস্থচ্ছেদের মধ্যে যাবে, মানে পুরো একদম ভিতর থেকে ভিতর ভিতর চলে যাবে, পুরো বাইরে টাইরে থেকে শুরু পুরো ভিতর থেকে পুরো কারেন্টে চলে যাবে। তার মানে কারেন্টের তারটা যদি দেখিস না, এরকম গোল দেখবি, এই পুরো এরিয়া জুড়ে যা জায়গা আছে, মানে যদি কারেন্ট তারটা এরকম গোল দেখি, মাথাটা এরকম গোল দেখে নিই আমরা, তো এই পুরো এরিয়া জুড়ে যত অংশ আছে, পুরো অংশ দিয়ে হু হু করে কারেন্ট যাবে, মানে ইলেকট্রন যাবে, ঠিক আছে? এবারে প্রশ্ন হচ্ছে এটা, যে ইলেকট্রন যে এরম ভাবে যাচ্ছে, তো তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছে, এবং ওর তো সময় লাগছে যেতে। তো যদি আমরা দেখি এই যে কারেন্টের প্রবাহ, এবারে দেখ, অনেকে এরকম বলতে পারে এদিক থেকে যে কারেন্টটা এইদিকে যাচ্ছে, এই কারেন্টটা যেতে সময় লাগছে, তো তার মানে এই যে আধানের যে প্রবাহ হচ্ছে, মানে কিউ যাচ্ছে, কিউর যেতে টাইম লাগছে, তো তো কিউর যেতে যে টাইমটা লাগছে, টাইমটাকে নিচে বসা, মানে ওর টাইমকে সঙ্গে নিয়ে ওকে সাইডের নিচে রেখে ওর উপর ভিত্তি করে ও ছুটছে, তো মানে ওরটা তো ওর বেসিক, মানে ওর উপর ভিত্তি করে, মানে টাইমটার উপর ভিত্তি করে ছুটছে, তো সেটাই হচ্ছে কারেন্টের প্রবাহ। এবারে দেখ, দেখবি তারে লেখা থাকে 1 অ্যাম্পিয়ার, লেখা থাকে, বলতে অ্যাম্পিয়ার বলে, 1 অ্যাম্পিয়ার। তার মানে সেই তারের মধ্য দিয়ে, ভালো করে শোন, যদি কোনো তারে লেখা থাকে 1 অ্যাম্পিয়ার, বোঝাচ্ছে সেই তারের মধ্য দিয়ে 1 সেকেন্ডে, ভালো করে বোঝ, 1 অ্যাম্পিয়ার যদি লেখা থাকে, সেখানে বোঝাচ্ছে সেই তারটার মধ্য দিয়ে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে, মানে সেকেন্ডে সেকেন্ডে তোর 6225, 6225, 6250 বসালি, বসিয়ে পিছনে 15টা শূন্য বসা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15, মানে মানে একটা তারে যদি এরকম লেখা থাকে আর যদি কারেন্ট যায় ওর মধ্যে দিয়ে, তার মানে বোঝাচ্ছে সেকেন্ডে এতগুলো করে ইলেকট্রন ওই তারের মধ্যে যাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে। এবার যদি ভাব, যদি তারটা 5 অ্যাম্পিয়ার লেখা থাকে, তার মানে ওই তারের মধ্যে দিয়ে এটার সাথে 5 গুণ কর, তত করে ইলেকট্রন যাবে। মানে তুই যদি ওই তারে ঝাটকা খাস, যদি কোনোভাবে টাচ করিস, 1 অ্যাম্পিয়ার তার যখন ছিল, টাচ করলি, নর্মাল দেখবি চিকরি করে মারে, চিকরি মারবে, হাত দেখবি মানে কি বলবো, একটা মিসকুড়ি মিসকুড়ি এরকম কি বলে ভাষাটা, ওরকম ভাব আসবে। যখন 5 অ্যাম্পিয়ার দেবে, যখন টাচ করবি, পুরো এরকম অবস্থা হয়ে যাবে, টাচ করা মাত্রই। মানে তোর কি বলবো, একটা আলাদাই একটা মাথার মধ্যে, ব্রেনের মধ্যে চমক আসবে, যে কি পেলাম আমি, ঠিক আছে? তো এটা কিন্তু খুব সাংঘাতিক, মনে রাখ। এবার দেখ, বিষয়টা হচ্ছে এটা, যে যদি আরো বেড়ে যায় তখন কি হবে, আরো আরো বিপজ্জনক ব্যবস্থা, ঠিক আছে? অবস্থা এটা তখন। এবারে যদি এখান থেকে কারেন্ট যাচ্ছে, যদি আরো কারেন্ট বাড়িয়ে দেওয়া হয়, ভোল্টেজ আরো বাড়িয়ে দেওয়া হয়, তখন কি হবে? তাতন পুড়ে যায়, ঠিক আছে? তাতন পুড়ে যায়,
আর কিছু করার থাকে না, কারণ ওর মধ্যে হাইয়েস্ট ওরকমভাবে ছুটতে পারে ইলেকট্রনটা। যদি ভোল্টেজ বাড়িয়ে দিয়েছি ইলেকট্রন বহু ছুটবে, আর ধাক ধাক করে ছুটবে, কিন্তু সেটা হয় না, কারণ তার তখন পুড়ে যাবে। ঠিক আছে, ও এর বেশি লোড সহ্য করতে পারে না। ঠিক আছে, এবার দেখ মাথা ঢোকা, এটা জিনিসটা মাথা ঢোকা, যে তার মানে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এবার দেখ তার বলতে একটা পরিবাহী, তো আমি বলতে পারি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে আধানের প্রবাহ হলো তড়িৎ প্রবাহ মাত্রা। আধান বলতে কেউ অনেকে বলতে পারিস এখান থেকে ইলেকট্রন যাচ্ছে তার জন্য তড়িৎ যাচ্ছে, বা কেউ বলতে পারে ইলেকট্রন এই কারেন্ট এপার থেকে বাড়ে যাচ্ছে। তাই জন্য বলছি আমি আধান কথাটা বলছি, কারণ এটা নেগেটিভ আধান, এটা পজিটিভ আধান। তাই যে বলবি এটার ক্ষেত্রে তার কথাটাও মানা হবে, যে বলবি এটার ক্ষেত্রে তার মানা হবে। অনেকের মাথায় ঢোকেনি ভাই, তোরা একটু একটু পিছনে গিয়ে আবার দেখ, একটু চেক কর, বুঝতে পারবি ব্যাপারটা আমি কি বলতে যাচ্ছি, হয়তো নাও ঢুকতে পারি। ঠিক আছে, তাহলে বলবো আমার ভিডিও তোর জন্য না, অন্য ভিডিও দেখতে পারিস, আমার ভিডিও তোর জন্য না। তাহলে বুঝতে পারছিস যখন এই ভিডিওটা তোর জন্য না, অন্য ভিডিও দেখ। ঠিক আছে, দেখ তার মানে তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে আধান যাচ্ছে, এই আধানের প্রবাহ সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে, বা কেউ বলতে পারিস ইলেকট্রনের প্রবাহ, একই ব্যাপার। তো ওই জন্য বলছি আধান, নর্মাল বলছি আধান, কারণ কেউ যদি বলিস কারেন্টের কথা সেটাও আধান বোঝাবে, কেউ যদি ইলেকট্রনের কথা বলিস সেটাও আধান বোঝাবে। তাই আমি বলছি যে তারের মধ্য দিয়ে, মানে এই পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক প্রস্থচ্ছেদ, মানে তার প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আধানের প্রবাহ হলো তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তো প্রত্যেকের সংজ্ঞা লেখো, আমি এটাকে মুছছি, প্রত্যেকের সংজ্ঞা লেখো। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কি লিখবে বলো, এটা তোমরা নিজেরা বানাও, বলো এটা ভালো করে। তাহলে আমরা কি বলছি এখানটায়, প্রতি সেকেন্ডে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণে আধান প্রবাহ হয়, তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা বলে। তার মানে তড়িৎ প্রবাহ মাত্রাকে এত বড় ভাষা, সায়েন্টিস্টরা একে আই দিয়ে ডিনোট করে। তো আই বলতে কি, সেকেন্ডে সেকেন্ডে আধান যাচ্ছে, মানে আধানটা কার উপর ডিপেন্ড করে যাচ্ছে, কার উপর ভর করে যাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে যাচ্ছে। তার মানে কিউটা ডিপেন্ড করে যাচ্ছে কার উপরে, সময়ের উপর, সেকেন্ডে সেকেন্ডে যাচ্ছে। এবারে এখান থেকে অনেকে এটা লিখতে পারিস, কিউ সমান আই ইন্টু টি। দেখ এখান থেকে তো আসছে, টিটাকে এবারে গুণ করে দে, তাহলে কিউ থাকবে এপারে আর আই থাকবে এপারে। তো এটাকে আমি এভাবে ঘুরে লিখছি, এটাকে মনে রাখতে থেকে কিউ সমান আইটি মনে রাখ এটা। এবার দেখ আমি লিখছিলাম ভি সমান ডাব্লিউ বাই কিউ। এবারে দেখ কিউ বলতে আধানের মাত্রা কি, আধান প্রত্যেকে লেখো, এটা মুছে দিচ্ছি আমি, আধানের মাত্রা লেখা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, আর কিউ বলতে আধান, ওর মাত্রা হচ্ছে আই, আর টি বলতে
সময়ের মাত্রা হচ্ছে সময় মানে টাইম, ক্যাপিটাল টি লেখা হয়, ঠিক আছে। এবারে হ্যাঁ, ডাব্লুর মাত্রা কি, এটা যদি কেউ মনে না থাকে ভাই পারলে ক্লাস 9-এর ওখানে একটু পড়ে হয়, আমি আর বলতে যাচ্ছি না, ঠিক আছে। আমি ভেঙে বলতে পারি, বাট তোরা যদি চাস আমাকে কমেন্ট করিস, আমি তাহলে বলবো যে কী করে এসেছে। ডাব্লুর মাত্রা হচ্ছে, ডাব্লু বলতে বল ইন্টু সরণ বোঝায়, ঠিক আছে। এটা ডাব্লুর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 2, আর কিউর মাত্রা এক্ষুনি পেলাম আই টি। এবারে যে এটা জানিস না, এটা থেকে উত্তর সে পারবি না, গ্যারান্টি পুরো। তো এটাকে জানতে হবে এটা কি করে এসছে, ঠিক আছে। বলবো নাকি, চল আমি জানি তোর অবস্থা, বলেই দিই, সমস্যা নেই, বলেই দিই কি আছে, সমস্যা নেই। দেখ, যদি আমি দেখি এটা ডাব্লু বলতে কাজ, কাজ বলতে ধর পাঞ্জা লড়াই খেলছিস, ঠিক আছে। তার মানে পাঞ্জা খেলার সময় একটা হাত দিয়ে উল্টো দিক থেকে লোকটা বল দিচ্ছে, ধর আমি কাউকে ফেলেছি, ঠিক আছে। ধর শোন, আমার হাত এখানে ছিল, হাতটা এরকমভাবে লোককে যখন ফেলে দেবো, হাতটা এখানে চলে যাবে, এই হাতটা এখানে চলে যাবে। তাহলে দেখ হাতটা এখান থেকে এখানে এসছে, সরেছে তো। এবং আমি কি লাগিয়েছি সরানোর জন্য, বল লাগিয়েছি। তো বল লাগানোর জন্য কাজ হয়েছে তো, লোকটার হাত যে ধরে আছি আমি এখান থেকে, লোকটার কল্পনা করেন লোকটার হাত ধরে আছি, আমি যদি পাঞ্জা খেলি, লোকটার হাতটা আমি এখান থেকে এরকমভাবে নামিয়ে দিলাম না, তার মানে আমি কাজ করলাম। এবং কাজ করার জন্য কাকে ইউজ করেছি, বল ইউজ করেছি। এবং বল ইউজ করতে কি হয়েছে, লোকটার হাতটা এখানে ছেড়ে গিয়ে এখান থেকে নেমে এসছে। তার মানে আমার কাজ বলতে ফোর্স ইন্টু সরণ, ঠিক আছে, বা ডি বলা হয়, সরণকে ডি লেখা হয়। এবার দেখ, এফ বলতে আমরা বুঝি এম ইন্টু এ কে ত্বরণ লেখে, এফ বলতে এম এ, আর ডি বলতে ডিস্টেন্স, ডিস্টেন্স বলতে সেই লম্বা মানে দূরত্ব, যেটাকে আমরা দেখ, এবার দেখ দূরত্ব বা কতটা সরণ টরণ এইগুলো লেখা হয় এল দিয়ে, এর মাত্রা আসলে কি এল, এবং এর মাত্রা কি যদি জানি না ভুলে যায়, এটা আমি যদি অত আর বলছি না, অনেকটা বিরক্ত করে হয়ে যাবে এটা আমার ক্ষেত্রে। এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, আর এম এর মাত্রা হচ্ছে এম, এর মাত্রা এম, এর মাত্রা এটা, এর মাত্রা এটা। এবার যদি আমি তিনটেকে গুণ করি, এটাকে গুণ কর, তাহলে এম বসবে, এল একটা আর একটা আছে, দুটো হবে না, ওই জন্য এল মানে 2 বসেছে, আর টি -2, আর নিচে এটা। এবারে তুই এখান থেকে বানাতে পারবি পুরো একদম সিম্পল ভাবে, পুরো বসিতে এম এল স্কোয়ার। আচ্ছা দেখ, আই যদি উপরে ওঠে, আই এর মাথাতে একটা, মাথায় এখানে এক আছে না, কিছু নেই মানে এক আছে, মাথায় একের সাথে মাইনাস গুণ হয়ে যাবে। টি যদি উপরে ওঠে, ভালো বল, টি যদি উপরে ওঠে, তাহলে উপরে দেখ টির মাথায় -2 আছে, তার মানে ওখান থেকে মাইনাস আরো 1 হবে, মানে টির মাথাতে -3 হবে। মাথায় কি ঢুকেছে ব্যাপারটা, যে কি করে এর মাত্রা এলো, এর মাত্রাটা থেকে কিন্তু মনে রাখবি এটা এসেছে। আর আমি তোদেরকে এত দুটো ক্লাসে যে দুটো সূত্র শিখিয়েছি, প্রত্যেকের সূত্র তো মনে রাখ, কারণ নেক্সট ক্লাসে কিন্তু আমি এই সূত্রগুলো থেকে অঙ্ক করব। একটা কি, কিউ সমান আই টি, এটা 2 নম্বর সূত্র। 1 নম্বর সূত্রটা কি, ভি সমান ডাব্লু বাই কিউ। নেক্সট ক্লাসে কিন্তু আমি এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করব, প্রত্যেকে মনে রাখবে কিন্তু, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমি অঙ্ক করব, আর প্রত্যেক পরীক্ষা কিন্তু করবি ওটা, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট, বাই।